আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের, প্রস্তুত ইরান। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন, ইসরায়েলে বেজে উঠল সাইরেন। আরও থাকবে গাজা যেন এক মৃত্যুপুরীর নাম, এখানে দুর্ভিক্ষ প্রতিদিনের বাস্তবতা। গাজাবাসীর জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা। এবং সর্বশেষে থাকবে এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের, প্রস্তুত ইরান। কোনো কিছু বুঝে ওঠার আগেই গেল মাসের শুরুর দিকে ইরানে বিমান হামলা করে ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে আমেরিকার দ্বারস্থ হয় ইসরায়েল। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ ৩টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হয়ে হামলা করে মার্কিন সেনারা। তাদেরও উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি বাহিনী। পরে প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা ১২ দিনের যুদ্ধের পর থামে দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই ১২ দিনের যুদ্ধকে সাফল্য হিসাবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছেন, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল সেই যুদ্ধের অর্জন। ইরানও দাবি করেছে তারাই জিতেছে এই যুদ্ধে। দুদেশের এই বাগযুদ্ধের মধ্যেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখেন না, অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে। আল জাজিরাকে দেওয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েল বর্তমানে সেই সুযোগ খুঁজছে যার মাধ্যমে ইরানকে আরও দুর্বল করা যাবে কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এই ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজে মিলবে না বলেই মনে করছেন অনেকে। গেল ১২ দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েল দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইরান বিষয়ক বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন, নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা, যেখানে ইসরায়েল প্রয়োজনে যে কোনো সময় হামলা চালাতে পারবে এবং কেউ তেমন প্রতিক্রিয়া জানাবে না। ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করতে চায় কারণ তারা চায় ইরানকে এমন এক অবস্থা এনে দিতে যাতে তা বারবার আঘাত করার জন্য উন্মুক্ত থাকে। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরানত জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাদ, কিরিয়াত আরবা ও ওইন গেদি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে ২ মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা রেড সি, গালফ অফ এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতোমধ্যে ৫৯,৬০০-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। সূত্র আনাদুলু এজেন্সি। গাজাবাসীর জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা। গাজা যেন এক মৃত্যুপুরীর নাম, এখানে দুর্ভিক্ষ প্রতিদিনের বাস্তবতা। শিশুরা ঘুম থেকে উঠে রুটি চায়, যা তাদের বাসায় থাকে না। একজন মা তার সন্তানকে বোঝাতে পারেন না কেন রুটি নেই, আর পুরো দুনিয়া কেন এই ভয়াবহ দৃশ্য দেখে চুপ করে আছে। এখানে খাবার চাইতে গেলে মরতে হয় গুলি কিংবা বুলেটে। পুরো উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এই অবস্থায় গাজাবাসীর জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিশরের সাধারণ মানুষ। একজন মিশরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদের ক্ষমা করো,
আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। মিশরের সাধারণ মানুষ বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গাজাবাসীর কাছে পৌঁছে দেয়। প্রশ্ন হল, এই 3টা মিশরের মানুষের মাথায় কোথা থেকে এলো? উত্তর হল, এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা নিজে সাহাবায়ে কেরামকে শুনিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চেয়েছিলেন। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। উত্তরে ঋণগ্রহীতা বললেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বললেন, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণগ্রহীতা আবারও বললেন, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর নির্ধারিত সময়ে ওই ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিয়ে দেন। এই দিনার নিয়ে ঋণগ্রহীতা সামুদ্রিক সফরে বের হন এবং তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যানবাহন খুঁজতে লাগলেন, যাতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেন। কিন্তু তিনি কোনো যানবাহন পেলেন না। এরপর ঋণগ্রহীতা এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করেন এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার এই বাক্সে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রে ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ এনেছিলাম। আমি বলেছিলাম, সাক্ষী এবং জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথাসময় পরিশোধ করতে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে ঋণগ্রহীতা কাঠের বাক্স সমুদ্রে নিক্ষেপ করেন। এরপর তিনি শহরে ফিরে যান এবং আবারও যানবাহন খুঁজতে লাগলেন। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রতীরে যান, ঋণগ্রহীতা কোনো নৌযানে করে আসছেন কিনা। সমুদ্রতীরে যাওয়ার পর ঋণদাতা একটি কাঠের বাক্স দেখতে পান। তিনি তার পরিবারের জ্বালানির জন্য এটি বাড়ি নিয়ে আসেন। ঋণদাতা বাড়িতে এনে এই কাঠ চিরার পর একটি পত্র ও 1000 দিনার দেখতে পান। এর কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে ঋণদাতার বাড়িতে হাজির হন এবং বলেন, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনো নৌযান পাইনি। ঋণদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বললেন, আমি আসার জন্য কোনো যানবাহন পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণগ্রহীতা আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল। নেটিজেনরা বলছেন, বনি ইসরায়েলের ওই ঘটনা মিশরের এই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে। এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। রাজধানী কুয়ালালামপুরে শনিবার এই বিক্ষোভ শুরু হয়েছে। এতে দেশজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রিটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারার সামনে কালো টি-শার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। এ সময় পদত্যাগ পদত্যাগ, আনোয়ার পদত্যাগ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সেখান থেকে বিক্ষোভকারীরা জাগো জাগো, জনগণ জাগো স্লোগান দিতে দিতে রাজধানীর ঐতিহাসিক স্বাধীনতা স্কোয়ারের দিকে রওনা হন। সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের দাবি, আনোয়ার ইব্রাহিম সরকারের সময় দেশে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানির দাম ও বিদ্যুৎ খরচ বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। আনোয়ার ইব্রাহিম 2022 সালের শেষের দিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রায় 3 বছরের শাসনামলে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে তিনি প্রাপ্তবয়স্ক নাগরিকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও তা জনরোষ কমাতে পারেনি। শনিবারের এই বিক্ষোভের আয়োজন করে দেশটির প্রধান বিরোধী দলীয় জোট পেরিকাতান ন্যাশনাল। রাজধানী ছাড়াও ক্ল্যাং ভ্যালির বাইরের অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে বাস যোগে এনে বিক্ষোভে অংশগ্রহণ নিশ্চিত করা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছোট ছোট বিরোধী দল ও মালয় ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভের মূল বক্তাদের মধ্যে ছিলেন 2 সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন। মহিউদ্দিন পেরিকাতান ন্যাশনালের গুরুত্বপূর্ণ নেতা।
তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী দল পার্টি ইসলাম মালয়েশিয়ার প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। সমাবেশে বক্তারা যেসব বিষয় তুলে ধরেন তার মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চলতি বছরে জুলাই থেকে বিক্রয় ও সেবা কর এসএসটির পরিধি বাড়ানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি ভর্তুকি হ্রাস। সব মিলিয়ে আনবার সরকারের নীতি নির্ধারণ ও ব্যর্থতা ঘিরে জনমনে অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই বিশ্লেষকদের অভিমত। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলনের ধরন আরও কঠোর হবে।